Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাটন স্যার, তোমরা পাচ্ছ এখন পরিবেশ বিদ্যা থেকে ক্লাস, একটা প্র্যাকটিস ক্লাস, এবং আজকে 10 নম্বর সেশন এই প্র্যাকটিস সেশনের। তো আমার যে ক্লাস রুটিন মেনলি নেক্সট জিকে প্র্যাকটিস করাই আমি 7:30 থেকে দ্য ওয়ে অফ সলিউশনে। তো পরিবেশ থেকে মাঝে মধ্যে আমরা ক্লাস নিচ্ছি, এবং এই ক্লাস পেতে গেলে তোমাদের নোটিফিকেশন বা লিঙ্ক দ্য ওয়ে অফ সলিউশনে দেওয়া হয়। আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা কানেক্ট থাকবে, সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পাবে। এবং আমরা পেড কোর্স করাচ্ছি কোথায়? TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমাকে প্লে স্টোরে ডাউনলোড করতে হবে, প্লে স্টোর থেকে। তো আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি চলছে ওয়েস্ট বেঙ্গল টেট এক্সামকে টার্গেট করে, যেখানে সমস্ত বিষয়ের একদম বেসিক থেকে করানো হচ্ছে, এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমরা দিচ্ছি। প্রত্যেকটা বিষয় থেকে যথেষ্ট সংখ্যক ক্লাস রয়েছে, এবং একদম ধরে ধরে ক্লাস করানো হচ্ছে। যে বিষয়গুলো আছে তোমাদের সিলেবাসে সব বিষয় কিন্তু করানো হচ্ছে। আচ্ছা, এই ব্যাচ আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাবে। অনেকে নিয়েছে, যারা নাওনি এখনো নিতে পারো। দুর্দান্ত একটা ব্যাচ আছে। তো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি। প্রত্যেকে সেশনটি লাইক করো, শেয়ার করো, এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। নিম্নলিখিত কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে? প্রথম প্রশ্ন, সহজ প্রশ্ন। কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে? গ্রিনহাউস প্রভাবে ওজোন স্তর ক্ষয় করতে, CO2 বৃদ্ধিতে, CFCর বৃদ্ধিতে। জলীয় বাষ্প যেটাকে আমরা বলছি ওয়াটার ভেপার, এই জলীয় বাষ্প বলা হচ্ছে এই গ্রিন হাউস প্রভাবে কিন্তু তার একটা ভূমিকা রয়েছে। অর্থাৎ জলীয় বাষ্প এটা কি উষ্ণতা ধরে রাখতে পারে। উষ্ণতা ধরে রাখতে পারে। এই টোটাল যে গ্রিন হাউস গ্যাস যেগুলো আমরা পাই, গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রভাব প্রায় 50%, জলীয় বাষ্পের প্রভাব প্রায় 2% মতো। ঠিক আছে। মিথেন প্রায় 20% কাছে, 18 থেকে 20% মিথেনের ভূমিকা রয়েছে গ্রিন হাউস এফেক্টে। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারে কিসের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে মিথেনের প্রভাবে, সূর্যালোক, উড়োজাহাজ, নাকি উপরের সবগুলি? কিসের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয়? এই ক্লোরিন কণা দেখো CFC আমরা জানি ওজোন স্তরকে ক্ষয় করছে। এখানে CFCর অনেক রকম ভাগ রয়েছে। CFCS বলা হয়, ক্লোরোফ্লোরোকার্বনস। তো এই ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে কার্বন, ক্লোরিন, ক্লোরিন, এই ধরনের উপাদান রয়েছে। CFCর মধ্যে কি থাকে? ক্লোরিন থাকে। এই যে ক্লোরিন কণাগুলো দেখা যাচ্ছে সূর্যালোকের প্রভাবে সক্রিয় হয়, এবং যেটি ওজোন স্তর ক্ষয় করে। নিম্নলিখিত কোন কারণে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায়? বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তরের ক্ষয়, উষ্ণতার বৈপরীত্য, নাকি অ্যালবেডো? দুর্যোগ এবং বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পাচ্ছে কিসের জন্য? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দুর্যোগ এবং বিপর্যয়। দেখো পৃথিবীর উষ্ণতা বাড়ছে। বর্তমান আমরা যদি 2024 সালের কথা বলি, 2024-এর রেসপেক্টে পৃথিবীর গড় উষ্ণতা কত? পৃথিবীর গড় উষ্ণতা কত কেউ বলতে পারবে? অ্যাভারেজ টেম্পারেচার অফ আর্থ যদি আমরা দেখি 15 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়। ঠিক আছে, প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড মতো পৃথিবীর গড় উষ্ণতা, যেটা আজ থেকে যদি 100 বছর আগে দেখি অনেকটাই কম ছিল। ঠিক আছে, এই টেম্পারেচার দিনের পর দিন বাড়ছে, যার কারণে যে ঘটনাটা ঘটছে এটাকে আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তো এই বিশ্ব উষ্ণায়ন হলে কিন্তু নানান রকম পৃথিবীর ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে আমরা মেরু অঞ্চলে বরফ গলতে থাকছে, বরফের গলার ফলে বন্যা হতে পারে, ভূমিকম্প হতে পারে,
বা বিভিন্ন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, কিসের উপরে? পৃথিবীর উষ্ণতার উপরে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি? ওজোন স্তর ক্ষয় হচ্ছে, আমরা জানি ওজোন স্তর ক্ষয় যে হচ্ছে, আর সেই জিনিসটা আমরা বুঝছি। তো ওজোন স্তরের ঘনত্বটা পরিমাপ করি কোন যন্ত্রে? ডপসন মিটার, ডপসন স্পেকট্রোফোটোমিটার, ওজোন ডিকোডার, ওজোন প্রোপেল্যান্ট। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে ডপসন স্পেকট্রোফোটোমিটার, অপশন বি। সূর্যের অনুসর অবস্থানের পরিবর্তনের ফলে কি ঘটে? আচ্ছা, অনুসর এবং অপসর দুটো অবস্থান, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন কম হয় সেই অবস্থানটাকে আমরা বলছি অনুসর অবস্থান, এবং সেই দিনটি হয় কত তারিখে? আমরা বলি 3 জানুয়ারি। জানুয়ারি মাসের 3 তারিখে অনুসর হয়, এবং 4 জুলাই যেটাকে আমরা বলছি অপসর অবস্থান হয়। সূর্য থেকে দূরত্ব সব থেকে বেশি হয় এই দিনে। তাহলে সূর্য, আমরা জানি যে সূর্য একে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এবং ঘোরার পথটা কিন্তু পুরোপুরি গোলাকার নয়। পৃথিবী, দেখো, এই যদি সূর্য হয়, ঠিক আছে, এই ধরো সান, এবং একে কেন্দ্র করে পৃথিবী এরকম একটা অভিগত গোলক পথে ঘুরতে থাকে, ঠিক আছে, ডিম্বাকৃতিক পথে ঘুরতে থাকে, যার ফলে এখানে ধরো পৃথিবী রয়েছে, কখনো কখনো এখানে রয়েছে পৃথিবী। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এখান থেকে এই যে ডিস্টেন্স, এটা কিন্তু অনেকটাই কম তুলনামূলক। পৃথিবী যখন এখানে থাকছে তখন এই ডিস্টেন্সটা কম হচ্ছে, আবার যখন এই পজিশনে আসছে ঘুরতে ঘুরতে এই ডিস্টেন্সটা অনেক বেশি হচ্ছে। এই যে অবস্থান, এই একটা হচ্ছে অনুসুর, এটা হচ্ছে অপসুর। এই পৃথিবী এই পথে কিন্তু ঘুরছে, তাই তো? এই পথে পৃথিবীর ধরো এটা কক্ষপথ, সূর্যকে প্রদক্ষিণ করছে 365 দিন 6 ঘন্টা 48 সেকেন্ড এরকম আছে, 6 ঘন্টা 5 মিনিট 48 সেকেন্ড পৃথিবীর বার্ষিক গতি। পৃথিবীর যে আহ্নিক গতি, পৃথিবী যে নিজের চারিদিকে ঘুরছে, নিজের অক্ষের চারিদিকে, তার ফলে জোয়ার ভাটা হয়, আমরা জানি। তো এই পৃথিবীর যে বার্ষিক গতি, এর ফলে কি হয়? এর ফলে জলবায়ুর পরিবর্তন কিন্তু হয়, তাই তো? এখানে যে অপশনটা আছে, অপশন সি, জলবায়ুর পরিবর্তন হয়। এই যে অবস্থান ভিত্তিতে আমরা জানি সূর্য, পৃথিবীর তাপ আসছে সূর্য থেকে, এই সূর্যের তাপ যখন বেশি তখন গরমকাল বা গ্রীষ্মকাল হয়, নর্মালি তাপমাত্রা যখন কম হয় শীতকাল হয়, তাই তো? এই ব্যাপারটা দেখো, খেয়াল করো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলে সমগ্র পার্থিব পরিবেশ যেভাবে প্রভাবিত হয়, জীবাশ্ম জ্বালানি যদি অতিরিক্ত দহন হয় তাহলে কি হবে? জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত দহন হলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড বা CO2। এই কার্বন ডাই অক্সাইড আমরা জানি একটা গ্রিন হাউস গ্যাস। এটা কি একটা গ্রিন হাউস গ্যাস? প্রত্যেকে আমরা এটা জানি। গ্রিন হাউস গ্যাস কি করছে? পরিবেশের উষ্ণতা বৃদ্ধি করছে। তাহলে যে বিষয়টা আমরা পাচ্ছি, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তাই তো? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। নিম্নলিখিত কোনটির দ্বারা জৈব বিবর্ধন ঘটে? কোনটির দ্বারা? খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, শক্তি প্রবাহ, পৃষ্ঠীয় প্রবাহ। জৈব বিবর্ধন মানে কি? জীবের বৃদ্ধি ঘটে খাদ্য শৃঙ্খল দ্বারা, ফুড চেনের দ্বারা, তাই তো? একটা খাদ্য খাচ্ছে,
একটা শ্রেণীর খাদক সেই শ্রেণীর খাদক আর একটা খাদক খাচ্ছে, এইভাবে জীবের বৃদ্ধি ঘটছে। উন্নত দেশগুলিতে কোন রাসায়নিকের ব্যবহার বন্ধ করা হয়েছে? উন্নত দেশগুলিতে কোন রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করা হয়েছে? রাসায়নিকের ব্যবহার পিসিবি, এবিএস, ডিডিটি, পিএইচ। কোন রাসায়নিক বা কীটনাশক ব্যবহার বন্ধ হয়েছে? উত্তর হবে ডিডিটি, তাই তো। ডাইক্লোরো ডাইফিনাইল টেট্রাক্লোরোইথেন, এই ডিডিটি একটা কীটনাশক এবং এটি খুবই ক্ষতিকারক, যেটি বায়ু দূষণ, জল দূষণ ঘটায়, পাশাপাশি মৃত্তিকা দূষণও ঘটায়। তো এই ডিডিটি অনেক দেশে কিন্তু বন্ধ হয়ে গেছে, ডিডিটির ব্যবহার, কারণ এটি কীটনাশক মারার জন্য ব্যবহার করা হয় এবং সেই কীট মারতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক উপকারী কীট পতঙ্গ সেগুলোও কিন্তু মারা যাচ্ছে। জল দূষণের ফলে দাঁত এবং হাড়ের যে দুর্বলতা হয়, এই দুর্বলতার রোগকে আমরা কি বলি? ক্লোরোসিস, নেক্রোসিস, সিলিকোসিস, ফ্লুরোসিস। জল দূষণের ফলে দাঁত ও হাড়ের দুর্বলতার রোগকে কি বলি আমরা? সঠিক উত্তর এখানে কি হবে? প্রত্যেকে বলো। সঠিক উত্তর এটা হবে ফ্লুরোসিস রোগ হয়। ফ্লুরোসিস রোগ এটা আমরা দেখতে পাবো কাদের? এটা হচ্ছে উদ্ভিদের হয়। উদ্ভিদের সবুজ পাতা কি হয়? সবুজ পাতা দেখবে হলুদ হয়ে যায়, হলুদ হয়। সিলিকোসিস যেটা বায়ু দূষণের ফলে হয়। অধিশোষণ পদ্ধতিতে পানীয় জলকে আর্সেনিক মুক্ত করতে কোন রাসায়নিক ব্যবহার করা হয়? অধিশোষণ একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কি করা হয়? জল পরিশোধন করা হয়, ঠিক আছে। সেই জলকে আর্সেনিক মুক্ত করতে আমরা জানি যে জলের একটা প্রাকৃতিক দূষণের মধ্যে আর্সেনিক আছে, আর্সেনিক দূষণ উল্লেখযোগ্য, ফ্লুরাইড দূষণ আছে। তো এই আর্সেনিক মুক্ত করতে যে উপাদানটি ব্যবহার করা হয়, ফটকিরি, আয়োডিন, ব্লিচিং পাউডার, ক্লোরিন। তো বিভিন্ন ট্যাঙ্কে, জলের ট্যাঙ্কে দেখা হয় ব্লিচিং পাউডার ব্যবহার করা, ঠিক আছে। এই ব্লিচিং পাউডার কিন্তু ব্যবহার করা হয়। এই ব্লিচিং পাউডারের মধ্যে থাকে ক্লোরিন। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এখানে ভুল হচ্ছে, হ্যাঁ। এখানে রাসায়নিক যখন বলা হবে, ক্লোরিন নরমালি একটা গ্যাস, দেখো ব্লিচিং পাউডারের মধ্যে ক্লোরিন থাকে, কিন্তু এখানে কোন রাসায়নিক? ক্লোরিন কিন্তু কোনো রাসায়নিক না। রাসায়নিক যখন বলা হবে তখন তোমাকে ব্লিচিং পাউডার বলতে হবে। একটা রাসায়নিক হিসেবে ব্লিচিং পাউডার আমরা বলি, যেটা অনেক সময় বিভিন্ন কীটনাশক হিসেবেও ব্যবহার করা হয়। পাউডার বিভিন্ন পোকামাকড় মারতে এই ব্লিচিং পাউডার ব্যবহার হয়। খুব সামান্য পরিমাণ ব্লিচিং পাউডার কিন্তু ব্যবহার করা হয়। ধরো অনেক লিটার জলে খুব সামান্য একটু ব্লিচিং পাউডার দেওয়া হয়, যেখানে আর্সেনিক মুক্ত করতে। তো ক্লোরিন নর্মালি একটা গ্যাস, ঠিক আছে। ক্লোরিনটাকে কিন্তু আমরা রাসায়নিক বলতে পারি না। ক্লোরিন, অ্যাকচুয়াল ক্লোরিনটাই কিন্তু এই আর্সেনিক মুক্ত করে, মানে ক্লোরিন এর ব্যাপারটাই। ব্লিচিং পাউডারের মধ্যেও কিন্তু আমরা দেখব CaOCl, এই হচ্ছে ধরো ব্লিচিং পাউডার, এর মধ্যে ক্লোরিন থাকে, কিন্তু রাসায়নিক যখন বলেছে উত্তর হবে ব্লিচিং পাউডার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, শ্বসন প্রক্রিয়ার ফলে নির্গত শক্তি হলো কি? শ্বসন প্রক্রিয়ার ফলে যে শক্তি উৎপন্ন হয় সেটি কি হবে? যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি নাকি রাসায়নিক শক্তি? উত্তর হবে তাপ শক্তি। শ্বসন প্রক্রিয়ায়
নির্গত শক্তি হচ্ছে, আমরা সবাত শোষণ অবাত শোষণ বলি, একটা এটিপি উৎপন্ন হয়, সেটি হচ্ছে তাপ শক্তি। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? মোলাস্কা, কর্ডাটা, পরিফেরা, অ্যাম্ফিবিয়া। তো আমরা মানুষ যে দ্বিপদ নামকরণ পদ্ধতি আছে সেই অনুযায়ী আমরা যদি দেখি, বিভিন্ন প্রাণী জগতের যে ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন পর্বে ভাগ করা হচ্ছে বিভিন্ন প্রাণীকে, তার মধ্যে মানুষ পড়ছে কর্ডাটা পর্বের মধ্যে। সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তির প্রধান উৎস কি? অর্থাৎ এই যে সূর্য এতটা শক্তি সম্পন্ন, এত তাপ তার থেকে পাচ্ছি আমরা, এত দূরে রয়েছে, প্রায় পৃথিবী থেকে 15 লক্ষ কোটি কিলোমিটার দূরে রয়েছে, তাই তো? তো সেই শক্তি, তার মধ্যে কি এমন বিষয় রয়েছে? হাইড্রোজেন নাকি নাইট্রোজেন, হিলিয়াম ক্লোরিন, হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন ক্লোরিন? উত্তর কি হবে এখানে? মনে রাখবে হাইড্রোজেন এবং হিলিয়াম রয়েছে সেখানে সূর্যের মধ্যে। যদি ব্যারোমিটারের পারদস্তম্ভে দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? ব্যারোমিটার এর সাহায্যে আমরা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করি। বর্তমান আমরা যদি দেখি বিভিন্ন নিম্নচাপ হচ্ছে, তার আগে কিন্তু আমরা আভাস বা পূর্বাভাস পাচ্ছি, তাই তো? এই যে ব্যাপারটা, বর্তমান দিন তুমি যদি দেখো, কোনো ঝড় আসার আগে কিন্তু পূর্বাভাস দেওয়া হয় এবং সতর্কতা জারি করা হয় যদি সেটা ক্ষতিকারক হয়। তো এই বিষয়গুলো আমরা বুঝছি কিভাবে? ব্যারোমিটারের সাহায্যে। ব্যারোমিটারে কি থাকে? পারদ থাকে। এই পারদ স্তম্ভ যদি দ্রুত হ্রাস পায়, মানে বুঝতে হবে কোথাও চাপটা কমে গেছে, নিম্নচাপ হয়েছে, এবং নিম্নচাপ হলে ঝড়ের সম্ভাবনা তৈরি হবে আগে। ঠিক আছে? বায়ুমণ্ডলের পারদস্তম্ভ যদি ধীরে ধীরে হ্রাস হয় তাহলে বৃষ্টির সম্ভাবনা থাকে। ব্যারোমিটারের পারদস্তম্ভ যদি উঠতে থাকে তাহলে পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা থাকে। গৃহস্থালির ব্যবহারের গাড়িতে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয় না। ধরো তুমি গৃহস্থালির ব্যবহার মানে আমরা যেগুলো ফ্যামিলি কার বলি, বিশেষ করে বাইক বা বিভিন্ন প্রাইভেট গাড়ি, 4 চাকা যে 4 হুইলারগুলো বলি আমরা, সেগুলো দেখবে বেশিরভাগ পেট্রোল ইঞ্জিন থাকে, পেট্রোল দিয়ে চলে। ডিজেল ইঞ্জিন নর্মাল দেখবে বাস বা লরি, বড় বড় গাড়িগুলো চলে। তো এই যে ফ্যামিলি কার বা গৃহস্থলী ব্যবহারের যে গাড়িতে আমরা ডিজেল ইঞ্জিন ব্যবহার করি না, এর কারণ কি? জ্বালানির খরচ বেশি, রক্ষণাবেক্ষণের খরচ বেশি, ইঞ্জিনের আকার বড়, বেশি পরিমাণে অশ্বশক্তি উৎপাদিত হয়। দেখো, ডিজেল ইঞ্জিনটাই একটা বড় ইঞ্জিন, ঠিক আছে, যেটা বাইকে ধরানো যাবে না। ইঞ্জিনের আকার বড় হয়, দেখবে বাস বা লরি, এগুলো ইঞ্জিন অনেক বড় হয় যেগুলো ডিজেলে চলে। ঠিক আছে? লাইপেজ কোন খাদ্যকে পাচিত করে? দেখো, সায়েন্স রিলেটেড এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বিশেষ করে পরিবেশের মধ্যে আমরা সব বিষয় পাই, তাই তো? ভূগোল, রসায়নবিদ্যা, জীববিদ্যা, এইগুলো একদম মানে কি মিলেমিশে রয়েছে, বাদ দেওয়ার কোনো জায়গা নেই। স্বাস্থ্য, তোমরা দেখবে এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে আমাদের স্বাস্থ্য যখনই পড়বো তখন খাদ্য আলোচনা চলে আসবে। তো খাদ্যের মধ্যে আমরা যখন আলোচনা করব খাদ্য পরিপাক তন্ত্রের মধ্যে বিভিন্ন উৎসেচকের নাম পাবো। উৎসেচকের নাম একটা লাইপেজ, উৎসেচক মানে হচ্ছে এনজাইম। এই লাইপেজ কোন ধরনের খাদ্যকে পাচিত করে? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, শর্করা। উত্তর হবে ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে কাজ করছে লাইপেজ। কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করছে টায়ালিন উৎসেচক, আরো অনেক রয়েছে। প্রাথমিক স্তরের শিশুরা পরিবেশ সম্পর্কে প্রশ্ন করলে শিক্ষকের কি উচিত? বলো। শিক্ষার্থীর প্রশ্নকে গুরুত্ব না দেওয়া, শিক্ষার্থীর কৌতূহল নিরসন করা, শিক্ষার্থীর প্রতি সহানুভূতিশীল হওয়া, শিক্ষার্থীর প্রশ্ন মনোযোগ দিয়ে শোনা। তো একটা শিশু যখন প্রশ্ন করবে তার মধ্যে মানে কৌতূহল হয়েছে, কিছু জানার ইচ্ছা হয়েছে, তাই তো? তো এই যে পেডাগজিক্যাল ইস্যু থাকে পরীক্ষায় প্রাইমারি, এখানে তোমাকে বেস্ট অপশন চুজ করতে হবে। অপশনগুলো এমন থাকবে, খুব কাছাকাছি থাকবে, একেবারে ভুল বলা যায় না অনেক অপশন।
ঠিক আছে, যেমন এখানে এটা ভুল আছে, গুরুত্ব অবশ্যই দিতে হবে। কৌতূহল নিরসন করা, শিক্ষার্থীর প্রতি সহানুভূতিশীল হওয়া, প্রশ্ন মনোযোগ দিয়ে শোনা, তো এইগুলো কিন্তু পয়েন্ট ভালো। কিন্তু আমাদের যদি বেস্ট অপশন দেখি, একটা প্রশ্ন যদি করে সেই প্রশ্নের উত্তরটা দিলেই শিক্ষার্থীর কৌতূহলটা নিরসন হবে এবং এখানেই উত্তরের সার্থকতা, মানে এটাই কিন্তু সঠিক উত্তর হবে বা বেস্ট অপশন হবে। একজন শিশু শিক্ষার্থীকে জবা ফুল দেখিয়ে শেখানো হচ্ছে যে এটি হলো জবা ফুল। তাহলে এটা কি ধরনের শিখন? পরীক্ষণমূলক বক্তৃতার মাধ্যমে প্রতিপাদন পদ্ধতি নাকি সমস্যামূলক পরিস্থিতিতে শিখন? একটা প্রশ্ন করা মানে সেটা পরীক্ষামূলক শিখনের মধ্যে পড়ছে। বক্তৃতা মানে কোনো লেকচার দিয়ে কোনো বিষয় বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেটা বক্তৃতা। আচ্ছা, প্রতিপাদন মানে এটাই, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোনো বিষয় দেখিয়েছ এবং দেখিয়ে শেখাচ্ছ যে এটা আম পাতা, শিশুদের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে পেন। তো এই ব্যাপারটাকেই বলা হচ্ছে প্রতিপাদন পদ্ধতিতে শিখন। কোনো বিষয় সম্পর্কে ধারণা উপস্থাপনে শিক্ষকের প্রধান কর্তব্য হলো কি? কোনো বিষয় সম্পর্কে কোনো ধারণা বা কনসেপ্ট যেটাকে আমরা বলি, সেটা উপস্থাপন করতে গেলে শিক্ষকের প্রধান কর্তব্য কি? শিক্ষার্থীদের সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করা, শিক্ষণ উদ্দেশ্যকে নির্দিষ্ট করা, যে পরিবেশে শিক্ষার্থীরা শিখছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা। অপশন ডি উপরের সবগুলি। তো কোনো বিষয় সম্পর্কে একটা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা বিষয় ইনপুট করতে চাচ্ছে, একটা বিষয় বোঝাতে চাইছে, তাহলে আমাদের বুঝতে হবে সেই শিক্ষকের কর্তব্য কি হতে পারে। এখানে অপশন সবগুলোই কিন্তু আমরা বলবো সঠিক আছে। তাহলে শিক্ষার্থী কোন ক্লাসের আছে? সেটা কি 5-এ? দেখো, একটা বিষয়, কোনো বিষয় তোমার ধরো পরিবেশ দূষণ, এটা ক্লাস 4-এও থাকে, ক্লাস 8-এও থাকে, ক্লাস 12-এও থাকে, অনার্সেও ধরো কেউ পরিবেশ নিয়ে পড়ছে, গ্রাজুয়েশনেও থাকতে পারে। তাহলে কোন লেভেলে পড়াতে হবে সেটা কিন্তু আগে বুঝতে হবে যে আমি কাদের পড়াচ্ছি। তাহলে শিক্ষার্থীরা কারা, কোন ক্লাসে পড়ে, বা শিক্ষার্থী সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করতে হবে। শিক্ষণ উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমি পড়াচ্ছি, যে একটা পরিবেশ দূষণ পড়াচ্ছি, এটা কি উদ্দেশ্য? শুধু যে নাম্বার পাওয়া বা শুধু জানানো এরকম কিন্তু ব্যাপার নয়। শিক্ষণ উদ্দেশ্য এটাই যে এই যে পরিবেশ, আমরা প্রতিনিয়ত পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করছি, পরিবেশের দূষণ হচ্ছে, সেটা কিভাবে এফেক্ট পড়ছে সমাজে, বাস্তব জীবনটাকে প্রতিফলিত করা, সে পরিবেশটাকে যাতে সংরক্ষণ করতে পারে, দূষণ থেকে নিয়ন্ত্রণ করতে পারে বা সেই সম্পর্কে সচেতন হতে পারে। উদ্দেশ্য কিন্তু সেইগুলোই, শিক্ষণ উদ্দেশ্য কিন্তু এটাই। একটা মানুষ, এই যে পড়াশোনার সিস্টেমটা আছে, আমরা পড়ছি পড়াচ্ছি, শুধু যে এই যে কম্পিটিটিভ ফিল্ড পড়াচ্ছি ধরো চাকরি পাওয়ার উদ্দেশ্যে কিন্তু নয়। এর উদ্দেশ্যে একটা সামাজিক বার্তা দেওয়া বা একটা শিক্ষিত, তুমি যে একজন শিক্ষিত সেই বিষয়টা শুধু মানে কি সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। একটা শিক্ষিত মানুষ কখনোই দেখবে কোনো একটা ঝগড়া হচ্ছে কোথাও, চেষ্টা করা উচিত কি, ধরো তুমি দেখছো অনেকক্ষণ ধরে, সেটা যাতে সলভ করা যায়, সমস্যাটা মেটানো যায়, বা কোনো একটা বাস্তব ইস্যু হতে পারে, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা তোমার এই শিক্ষার প্রতিফলটা ওখানে দেখাতে হবে। এটার মানে শিক্ষিত। শিক্ষিত মানে কি, স্থান কাল পাত্র বুঝে চলতে হবে, কোন কথা কখন বলতে হবে সেটাও কিন্তু একটা শিক্ষার উদ্দেশ্যের মধ্যেই পড়ে। তুমি বাসে উঠে ভ্যারাইটিস জায়গার মানুষ আছে, ধরো বিভিন্ন জায়গা, বা বাস বা ট্রেনে আছো, সেখানে তুমি সব রকম কথা কিন্তু বলতে পারো না ইচ্ছে অনুযায়ী। তাহলে এই ব্যাপারটাই বলে দেবে তুমি শিক্ষিত কি শিক্ষিত না। ঠিক আছে, পরিবেশ বুঝে তোমাকে চলতে হবে, শিক্ষার উদ্দেশ্য কিন্তু এটাই। একটা মানুষ শিক্ষিত মানে সে শুধু আমি তো এখানে পড়াচ্ছি মানে কি ডিগ্রি আছে বলে বা ডিগ্রি অর্জন বা চাকরির উদ্দেশ্যে কিন্তু শিক্ষার সার্থকতা নয়। শিক্ষার সার্থকতা হচ্ছে মানব জীবন কিভাবে আরো সুন্দরভাবে পরিচালনা করা যায় বা তোমার সমাজটাকে কিভাবে তুমি মেনটেন করবে, এগুলো কিন্তু শিক্ষার উদ্দেশ্যের মধ্যেই পড়ে। ঠিক আছে, বা শিক্ষিত হওয়ার উদ্দেশ্যের মধ্যেই পড়ে। অনেক কথা বললাম, তো এখানে অপশন ডি সঠিক আছে, নিচের কোনটি সঠিক নয় খুঁজে বার করতে হবে।
নিচের কোনটি সঠিক নয়? শিখন হচ্ছে অনুশীলন নির্ভর। অবশ্যই সঠিক আছে। শিখনের জন্য সক্রিয়তা প্রয়োজন আছে। শিখন শুধু উচ্চতর প্রাণীর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সবার মধ্যে সীমাবদ্ধ আছে। সব ধরনের স্তরের প্রযোজ্য। আচরণ একটা পরিবর্তনের প্রক্রিয়া। শিখন, আচ্ছা, আমাদের প্রাইমারি টেট ব্যাচ, এটা যুক্ত হতে গেলে তোমাকে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানে পেড কোর্স অপশনের মধ্যে তোমরা ব্যাচটা পেয়ে যাবে এবং পারচেস করতে পারবে। ক্লাসগুলো অলরেডি শুরু হয়েছে, বেশ কয়েকদিন কিন্তু ক্লাস চলছে, বেশ 1 মাস হয়ে গেছে। আচ্ছা, এবার বলো যে নিচের কোনটি সঠিক নয়? বক্তৃতা পদ্ধতি উন্নত করার জন্য শিক্ষকের করণীয় হলো কি? বক্তৃতা মানে কি লেকচার মেথড আমরা বলি, তাই তো? এটি উন্নত করার জন্য শিক্ষকের করণীয় কি? কঠোরভাবে শ্রেণী শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, বাচনভঙ্গি পরিবর্তন করা, ইচ্ছাকৃতভাবে চুপ করে থাকা, নাকি শ্রেণীকক্ষে চলাফেরা করা? বক্তৃতা পদ্ধতি উন্নত করার জন্য একটা লেকচার মেথড, যেটাকে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে গেলে তোমাকে প্রথমেই কি করতে হবে? কঠোরভাবে শ্রেণী শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। মানে এখানে বলা হচ্ছে শ্রেণী শৃঙ্খলা কঠোরভাবে, মানে কি একটা পরিবেশটা যাতে সঠিক থাকে, একটা বক্তৃতা দেওয়াটা আরো সুবিধা হয়। ঠিক আছে, মানে কেউ কথা বলতে বলতে যদি কেউ নিজেদের মধ্যে গল্প করে, তখন কিন্তু তোমার এই মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে। তুমি ধরো পড়াচ্ছ, এই ব্যাপারটাকে এখানে বলা হচ্ছে। কোনটি সঠিক নয় মানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, আমরা এই কঠোর জিনিসটাকে কিন্তু অ্যাভয়েড করছি। বাচনভঙ্গি পরিবর্তন করতে হবে, অর্থাৎ এমনভাবে তোমাকে উপস্থাপন করতে হবে যে মানুষ আকৃষ্ট হয়, মানে শিক্ষার্থীরা আরো আকৃষ্ট হয়। ইচ্ছাকৃতভাবে চুপ করে থাকা, শ্রেণীকক্ষে চলাফেরা করা, এগুলো কিন্তু একটা মানে লেকচার মেথড উন্নত করার জন্য বলা হচ্ছে। কারণ কোনো বাচ্চা কাচ্চা যদি মানে শিক্ষার্থীরা গল্প করে ক্লাসে, সেক্ষেত্রে কি হয়? তোমাকে মাঝে মাঝে কি করতে হবে? শ্রেণীকক্ষে একটু চলাফেরা করতে হবে, যাতে পরিবেশটা কন্ট্রোল থাকে। ওকে, এখানে প্রশ্নটা কি ছিল? কোনটি সঠিক নয়? তাহলে কঠোরভাবে শ্রেণী শৃঙ্খলা মানে কি? কঠোর কথাটা মানে কি মারধরের ব্যাপারটা চলে আসছে। মারধর করা যাবে না শিশুদের, মানে অতিরিক্ত চাপিয়ে দিলে তখন কিন্তু সে আর নিতে পারবে না। শিক্ষার্থী আর সেই জিনিসটা যেটা পড়াচ্ছে স্যার, সেটা কিন্তু আর নিতে পারবে না। তাহলে মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে চুপ থাকা প্রয়োজন, যে কি করছে দেখা যাক, তাই তো শিক্ষার্থীরা, এই ব্যাপারটা বলা হচ্ছে। লিখন শিখনে ত্রুটির লক্ষণগুলো কি? এই যে শিখন বা এই বিষয়গুলো পরিবেশের মধ্যেও কিন্তু অনেক সময় প্রশ্ন আকারে চলে আসছে, এই টাইপের কোশ্চেন। তো এটা একটা বেসিক প্রশ্ন। লিখন শিখনে ত্রুটির লক্ষণ কি? স্পষ্ট লিখন, বানান, ব্যাকরণ, জ্যোতিচিহ্ন ভুল, অসম্পূর্ণ শব্দ, বাক্য। শ্রেণীকক্ষে প্রশ্ন করার মাধ্যমে কি হয়? বিষয়বস্তুকে প্রাঞ্জল করা হয়, নিষ্ক্রিয়তা সৃষ্টি করা হয়, সময় নষ্ট করা হয়, নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়? তো প্রশ্ন করার মাধ্যমে কি হয়? কটা একটা বিষয় পড়ানো হলো, কয়েকটা প্রশ্ন করানো, প্রশ্ন করানো হলে কি স্টুডেন্টদের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হয় সেগুলো সলিউশন হয়ে যায়। তাহলে বিষয়কে আরো প্রাঞ্জল করা হয়। আচ্ছা, এই একটা প্রশ্ন কিন্তু প্রাইমারিতে অলরেডি এসছিল টেটে। একটা টেট, কোন সালটা আমার মনে নেই, সম্ভবত 17 হতে পারে। পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে, কারণ কি? সঠিক উত্তর এখানে কি হবে বলো? প্রত্যেকে যারা কানেক্ট আছে উত্তর হয়ে যাবে কম চাপের জন্য। বায়ুমণ্ডলের চাপটা কম হয় পাহাড়ি এলাকা, মানে কি সেখানে চাপটা অনেক, যত উঁচুতে উঠবে বায়ু চাপ কমতে থাকবে। চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে, তরলের স্ফুটনাঙ্ক চাপের উপর ডিপেন্ডেবল। চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে। প্রেসার কুকারে যেটা হয়, চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো হয়, আর চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যাবে। এটা তোমরা হোমওয়ার্ক করবে। আজকের ক্লাসের সেশনটা এখানে এন্ড করছি। প্রত্যেকে যারা ক্লাসে ছিলে, তোমরা যে প্রশ্নগুলো পারোনি বা যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তোমরা নোট করতে পারো অবশ্যই। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং সকলকে শারদীয় পুজোর অনেক শুভেচ্ছা থাকলো। সকলে খুব ভালো করে কাটাও এই বছর, যাতে তোমার আরো ভালো হয়
সেই কামনা করেই কিন্তু চলতে থাকো। এবং যারা ক্লাসে ছিলে সকলের জন্যই বলবো এই বছর সকলের শুভ হোক, এবং আমাদের যে ক্লাস আছে এগুলো অবশ্যই করতে থাকো, তোমার ওভারঅল কিন্তু উন্নতি হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, টাটা, বাই।